ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। সূচক ও লগারিদমের ক্লাস। ওকে। সূচক এবং লগারিদমের ক্লাস আজকে আমরা করব বেসিক্যালি। তো সর্বপ্রথম সূচক নিয়ে যদি আহ, আলোচনা করি, সূচকের আমি যদি লিখি এ টু দি পাওয়ার এন। আবার কি খাবেন? পাউরুটি আছে? বিস্কিট দিছে কি? বিস্কিট দিছে ওই যে শাকিল ভাই, ভাইয়া দিছে। একটু ভালো? মিউট হ্যাঁ, ওই করে যে দেন। ভাইয়া দিছে। ভাইয়া তো চকলেট খাই দিল। কি দা লাগে মাথা হয়ে গেছে। খাইলাম আমি। হ্যাঁ, খান, সমস্যা নাই। আমরা যদি প্রথমে লিখি এ টু দি পাওয়ার এন সমান সমান এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। এখন এই যে এটাই হবে কি আমার এন সংখ্যক আমরা এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে বেস, আর এটা হচ্ছে পাওয়ার, তাই না? বেস আর পাওয়ার বলতেছে। এখন এই যে এ টু দি পাওয়ার আমরা যদি এইটাকে আমরা একদম বাংলায় লিখি তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক, মানে এই যে এখানে যে কটা এন এন সংখ্যক কি হবে এর গুণফল, তাই না? তাহলে এ কে বলা হইতেছে এন এর ভিত্তি, আর এন কে বলা হইতেছে পাওয়ার। আচ্ছা, তো এখন ভিত্তি, কোনো কিছুর উপরে যদি কোনো কিছু ভিত্তি আছে, তার উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান। ঠিক আছে, কোনো কিছুর উপরে জিরো দিলে তার পাওয়ার হবে, ধরেন আমি যদি লিখি 5x + 6 + 12y², এটার উপরে যদি আমি জিরো দিই তাহলে এটার মান হবে ওয়ান। কারণ আমার কি পাওয়ারে জিরো চলে আসলে মানে কি সে মানটা আমার ওয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে ধরেন মানে আর কি কোনো কিছুর উপর পাওয়ার নাই, ধরলাম ফাইভের উপরে কিছু বলা নাই। ফাইভের উপরে যদি কিছু বলা না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে এর পাওয়ার আছে হচ্ছে ওয়ান। যদি জিরো হয়ে যেত, ফাইভের উপরে যদি জিরো হয়ে যেত তাহলে তো রেজাল্ট আমার ওয়ান চলে আসতো, তাই না? আমাকে বলছে শুধু ফাইভ, তার মানে পাওয়ারে কিছু নাই, এজন্য আমাকে ধরে নিতে হবে সেখানে পাওয়ারের মানটা ওয়ান অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু সূচকের সূত্রগুলো একটু আলোচনা করব। সূচকের সূত্র, হ্যাঁ, সূচকের সূত্রগুলো আমরা একটু দেখবো। সূচকের সূত্রগুলা, কারণ আপনি যতই বলেন আপনার মানে আর কি অঙ্ক করতে সূত্রের প্রয়োজন পড়বে না বা যা কিছু পড়বে না, কিন্তু সূত্র ছাড়া আপনি অনেক কিছুই আপনি মিস করে যাবেন। আপনাকে সূত্রের কনসেপ্টটা বুঝতে হবে, এমন না যে সূত্র মুখস্থ করতে হবে। সূত্রের কনসেপ্ট আপনাকে ভালো করে বুঝতে হবে। এখন সেখানে কি বলছে, আমি যদি প্রথমে লিখি a⁴m ইন্টু a⁴n ইজ ইকুয়াল টু a⁴m প্লাস n। দেখেন জিনিসটা খেয়াল করেন, এখানে কি বেজ সমান হলে যখন গুণের ক্ষেত্রে পাওয়ার হয়ে যাচ্ছে যোগ, বেজ সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ার হয়ে যাচ্ছে যোগ। যেমন আমি যদি উদাহরণ দিয়ে লিখি 5² ইন্টু 5³ তাহলে এখানে বেজ কত? 5, বেজ সমান আছে গুণের সময় পাওয়ারটা হয়ে যাচ্ছে যোগ 2 + 3, তাহলে হবে 5⁵। তারপর ঠিক একইভাবে যদি আমরা দেখি a⁴m ভাগ a⁴n, a⁴m মাইনাস n। এখানে খেয়াল করেন যে বেজ দুটো সমান আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে? ভাগের ক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে কি? বিয়োগফল হয়ে যাবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, 5⁵ ভাগ 5⁵, তাহলে ভাগ আছে বেজ সমান আছে, তাহলে আগে বেজটাকে লিখবো, তারপরে পাওয়ার গুলার মধ্যে বিয়োগ করে দিব। দেখেন, তাহলে ফাইভ কি হবে? স্কোয়ার হয়ে যাবে। 5 থেকে 3 গেলে 2 হয়ে যাচ্ছে। তারপর দেখেন
একটা ইন্টারেস্টিং জিনিস, এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন। জিনিসটা কিরকম একটু খেয়াল করেন। আমার বেজ এখানে একটা, এখানে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে আরেকটা, মানে পাওয়ার একই সাথে একই সমান তালে দুইটা আছে। তাহলে পাওয়ার গুলোর মধ্যে হয়ে যাবে কি, গুণ আকারে হয়ে যাবে। আমি উদাহরণ দিই, দেখেন 5 টু দি পাওয়ার 5 বা 4, 5 টু দি পাওয়ার 4, আমি পাওয়ার আরেকটা দিলাম স্কোয়ার। তাহলে এখানে দেখেন পাওয়ার কি দুইটা আছে না, পাওয়ার দুইটা আছে, পাওয়ার যখন দুইটা থাকবে তখন তাদের মধ্যে গুণ হয়ে যাচ্ছে, দেখেন 4 2 8। এখানে খেয়াল করেন, বেজ সমান হইলে, বেজ সমান হইলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাচ্ছে, যোগ। যখন বেজ কটা থাকে, দুইটা থাকে, আর একটা বেজের সময় পাওয়ার একটা আছে, আবার ব্র্যাকেটের বাইরে আরেকটা পাওয়ার আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, তখন গুণ হয়ে যাবে, তখন 5 টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে। এখন এই যে এখানে যে কয়টা ফর্মুলা আমরা দেখলাম, এখানে ফর্মুলা গুলো হবে, অবশ্যই মাথায় রাখতে হবে এম আর এনটা কি হবে, পজিটিভ। অবশ্যই কি হবে, পজিটিভ হইতে হবে। ঠিক আছে, পজিটিভের ক্ষেত্রে বা পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে, পজিটিভ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে। তারপরে আসেন, এবার আমরা একটু ইনভার্সের ফর্মুলা দেখার চেষ্টা করি। এ টু দি পাওয়ার এন সমান সমান 1/, এ টু দি পাওয়ার -n। ঠিক আছে, এখন 1/, এ টু দি পাওয়ার -n। এখন জিনিসটা কিরকম, আমরা একটা উদাহরণ দিই। ধরেন 5 টু দি পাওয়ার -2 দেওয়া আছে। এখন এই যে মাইনাস, মাইনাসের কারণে 1/, হয়ে যাবে। তারপরে আমরা বেসটা লিখবো, বেসটা লিখলাম, তারপরে স্কোয়ারটা এখানে চলে আসবে। দেখেন এখানে আমি আবারও দেখাই, ধরেন 7 টু দি পাওয়ার 4 -4, তাহলে মাইনাস হওয়ার কারণে ইনভার্স হয়ে গেল, তারপরে বেসটা এখানে চলে আসবে 7, আর এই 4টা পাওয়ারটা চলে আসবে এখানে পাওয়ারে। তাহলে 1/7 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে কয়টা ফর্মুলা দেখলাম, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখলাম হচ্ছে এ একটা ফর্মুলা, তারপরে হচ্ছে এখানে আরেকটা ফর্মুলা দেখলাম, এখানে আরেকটা, তিনটা, আর এখানে একটা, চারটা, চারটা ফর্মুলা আমরা দেখার চেষ্টা করলাম। তো আসেন এরপরে আমরা অন্য আরেকটা ফর্মুলাতে চলে যাই। ওকে, এখন আসেন একটা ফর্মুলা লিখবো, ab টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। জিনিসটা কেমন খেয়াল করেন, জিনিসটা হচ্ছে 5x টু দি পাওয়ার কিউব। আমি একটা রাশি নিলাম, একটা চলক নিলাম। এখানে আমি দুইটা জিনিস দেখাইছি, দেখেন, প্রথম বেস, দ্বিতীয় বেস, তার উপরে পাওয়ার, দুইটা পাওয়ার। কেন তার উপর পাওয়ার আছে, যেহেতু ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের উপরে যদি কোনো পাওয়ার থাকে, মানে কোন ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকুক না কেন, তার উপরে যে পাওয়ারটা থাকবে, সেই ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকুক সবগুলো সংখ্যার মধ্যে পড়তে হবে। তাহলে এখানে প্রথমে আগে 5 হবে কি, কিউব ইন্টু x টু দি পাওয়ার কিউব, কারণ দুইটা কি গুণ আকারে হয়ে যাবে। এখানে আছে কি, গুণ আকারে আছে, তাই না, গুণ আকারে আছে। তাহলে 125x কিউব। ঠিক আছে, তাহলে এটা গেল একটা ফর্মুলা। তারপরে আসেন, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এবার রুটের ফর্মুলাটা বোঝার চেষ্টা করুন। রুট এ, তার মানে a টু দি পাওয়ার 1/2, তাই না, আমরা রুটের কারণে লিখতে পারি হাফ। যদি আমি কিউব রুট লিখি, তাহলে a টু দি পাওয়ার 1/3। আমার এটাতে কোনো প্রবলেম নাই। যখনই চলে আসবে দেখেন কিউব রুট a টু দি পাওয়ার 5, এইখানটাতেই মূলত বিপত্তি চলে আসে। তাহলে এখন এই বিপত্তিটা কি, এটা কিন্তু বেসিক্যালি একটা ফর্মুলা। আমি ফর্মুলাটা আগে লিখে দেখাই। n টু দি পাওয়ার a টু দি পাওয়ার m যদি হয়
এ টু দি পাওয়ার এম ইন্টু 1/n। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে এখানে দেখেন আমি ফর্মুলাটা কি লিখছি। এখানে যে ফর্মুলাটা সেটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে ফর্মুলাটা বোঝার চেষ্টা করেন। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এ টু দি পাওয়ার এম, এখানে এই যে এন, রুটের বাইরে যে এনটা আছে সেটা চলে যাচ্ছে নিচে, বা রুটের বাইরে যেটা চলে যাচ্ছে সেটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, রুটের বাইরে যে সংখ্যাটা সেটা চলে যাচ্ছে নিচে, আর রুটের ভিতরে সে সে থাকতেছে উপরে। তাহলে এখানে আগে আমি বেসটা লিখবো। এখানে আমি সর্বপ্রথম বেসটা লিখবো। বেসটা লেখা কমপ্লিট হইলে তারপরে দেখেন ভিতরে কি আছে, 5। তাহলে সে চলে যাবে উপরে, আর রুটের বাইরে যে সংখ্যাটা আছে সেটা চলে যাবে নিচে। ঠিক আছে? ধরেন এখন আমি একটা সংখ্যা দিলাম, y টু দি পাওয়ার 7 √12। তাহলে আমি কিভাবে লিখবো? y টু দি পাওয়ার 7 আসবে উপরে, রুটের ভিতরে সংখ্যাটা উপরে চলে আসবে, আর এটা চলে আসবে রুটের বাইরে সংখ্যাটা সেটা কি নিচে চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে রুটের ক্ষেত্রে নিয়ম। তাহলে এই কয়টা ফর্মুলা কি বুঝতে পারছেন? আপনাদের যে কয়টা ফর্মুলা আমি দেখালাম, এই কয়টা ফর্মুলা কি বোঝা গেছে? একটু কাইন্ডলি রেসপন্স করেন। আচ্ছা, এখন আমরা কয়েকটা কোশ্চেন সমাধান করব। ঠিক আছে? যেহেতু আপনারা বুঝে গেছেন, একটু কোশ্চেনটা সমাধান করি, তাহলে আশা করি আপনাদের প্রবলেম হবে না। একটা কোশ্চেন আমি যদি আপনাদের বলি, এক্স, কেউ কি লিখতেছেন? একটু লেখাটা স্টপ করতে হবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখবো, x² কে x³ দ্বারা গুণ করলে কত হবে? ওকে, দেখেন এখানে আমাকে বলছে x²কিউব, একে আমরা গুণ করব x³ দ্বারা। দেখেন ফর্মুলাটা কি, এই যে একটা বেজ আছে, দুইটা পাওয়ার আছে, তাহলে কি হবে? পাওয়ার গুলোর মধ্যে গুণ হয়ে যাবে, 3 × 2 = 6, আর x³, তাহলে x টু দি পাওয়ার। এখন দেখেন দুইটা বেজ আসছে, গুণের সময় পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 6 + 3, তাহলে x টু দি পাওয়ার 9। ঠিক আছে? এখানে আপনাকে কোশ্চেনে তারা আপনার কাছ থেকে জানতে চাইছে, তারা আপনার কাছ থেকে জানতে চাইছে কি কি জিনিস জানতে চাইছে। x² কিউব কে যদি আপনি x³ দ্বারা গুণ করেন তাহলে কি হবে? আহ কত হবে? আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চাইছে। তাহলে প্রথমে আমরা প্রথম রাশিটাকে ঠিক করে নিব, x² কিউব আছে তাকে আমরা গুণ করলে পাবো x টু দি পাওয়ার 6। এরপরে x³ আছে সেটাকে দুটা পাশাপাশি গুণ করলে x টু দি পাওয়ার
6 + 3 = 9। ওকে, তারপরে আরেকটা কোশ্চেন আসেন, আমরা একটা কোশ্চেন সমাধান করি। a টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, ঠিক আছে? এর মানটা আপনাকে বের করতে বলছে, তাহলে আপনি এটা কিভাবে বের করবেন আসেন। আর ম্যাথ সবসময় মানে আর কি ফুল ভাবে প্র্যাকটিস করা বেটার, ঠিক আছে? দেখেন, সর্বপ্রথম এই যে মাইনাস মাইনাস হওয়ার কারণে আমাকে এই অংশটাতে কি করতে হয়েছে, 1// করতে হবে। এটা লোডিং হচ্ছে আর কি, এই আর কি। ওকে, এটা হয়তো নেটওয়ার্কের ইস্যু হতে পারে। x⁴ আচ্ছা, তা আমি আবার আমাদের ম্যাথে চলে যাব। এখানে আমাকে কোশ্চেনটা ছিল x⁴ হইতেছে y, তারপরে y⁴ হচ্ছে a, সরি, b হচ্ছে z, b হচ্ছে z, তারপরে হচ্ছে z⁴ c আপনাকে এখানে বলছে এবিসির মান বের করতে, এবিসি সমান সমান কত। তো এখন এইখানে সর্বশেষ যেটা থাকবে, দেখেন z⁴ ধরে আমরা অঙ্কটা স্টার্ট করি, তাহলে এখানে জেড এর যে মানটা আছে, এখানে দেখেন জেড এর মান হইতেছে y⁴ তাহলে y⁴ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে c⁴x। তাহলে আবার এটাকে যদি ব্র্যাকেট, এই যে দেখেন দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব bc = x। তারপরে এবার y এর মানটা কত, y এর মান হইতেছে x⁴a, তাহলে x⁴a পাওয়ার হচ্ছে বিসি সমান সমান এক্স, তাহলে x⁴ কি হবে, abc সমান সমান এক্স। এখন দেখেন এর উপরে পাওয়ার কিছু নাই, কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান আছে, তাহলে ওয়ান। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা দেখেন, যখন বেজ সমান হয়ে যাবে, যখন বেজ সমান হবে, সমান চিহ্নের ক্ষেত্রে দুই পাশ থেকে বেজটাকে ফেলে দেব, ফেলে দিয়ে শুধু পাওয়ারটা থাকবে, তাহলে abc = 1, ঠিক আছে? এবিসি সমান সমান 1, এটা রেজাল্ট হচ্ছে এবিসি সমান সমান 1। আর যখন, এই ফর্মুলাটা আমি আরেকবার একটু বুঝে নিই, দেখেন সমান চিহ্ন x⁴a সমান সমান x⁴b, তাহলে এখানে a = b হবে। আবার y⁴c সমান সমান 5⁻c, তাহলে এখানে y = 5 হবে। আচ্ছা, এখানে যে সি দেখেন, যখন বেজ সমান হয়েছে তখন বেজ বাদ আসছে, কি শুধু পাওয়ার গুলা চলে আসছে। আর যখন পাওয়ার সমান হয়ে গেছে তখন কে আসবে, শুধু বেজের অংশগুলো আসবে, ঠিক আছে?
এখন একটু মন্ত্রণালয় কোশ্চেন সলভ করি, আসেন। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 1 - 1 - 1 ডিভাইডেড বাই পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার -1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 - 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে। এখন এই কোশ্চেন আমরা আস্তে আস্তে সমাধান করব। খেয়াল করেন, তাহলে প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা থেকে আমরা আগে একটু ভাঙানোর চেষ্টা করি, আলাদা আলাদা করে যদি আমরা করার চেষ্টা করি। আগে সর্বপ্রথম কি আমার আছে এখানে ইনভার্স, তাই না? আগে ভিতরে আমরা একটু আহ কাজ আস্তে আস্তে করব। 1 - ব্র্যাকেটে যদি উঠে দিই 1, মাইনাস মাইনাস হবে +1/পি টু দি পাওয়ার -1, ভাগ চিহ্ন থাকবে। তারপরে এইখানে যেহেতু লসাগু আকারে আছে, আমরা একটু লসাগু করবো, লসাগুটা হবে পি। তাহলে 1 কে পি দ্বারা গুণ করলে হবে পি মাইনাস, যেহেতু পি আছে তাহলে হবে 1 টু দি পাওয়ার -1। এখন এখানে কাটাকাটি যায় হচ্ছে 1/পি টু দি পাওয়ার -1 ভাগ, এবার এটাকে এটাকে যদি আমি ইনভার্স করে দিই তাহলে হবে p/p - 1। এখানে আমি আবার ইনভার্স করে দিব, তাহলে হবে একটু ওকে। 1 ইনভার্সের কারণে 1 1/পি। এখন ভাগটাকে যদি আমি গুণ কনভার্ট করি তাহলে অপোজিট হয়ে যাবে, p - 1/পি। ওকে। তারপরে সেম ভাবে এটাকে যদি উল্টে দিই তাহলে হবে p × p - 1/পি। তার দেখেন এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে p - 1। অ্যান্সার তাহলে হইতেছে p - 1, রিটেন ম্যাথ আর কি। তারপরে আসেন, আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, একেবারে বেসিক টাইপের, 2 - 3 2 - 3 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। তাহলে এখানে যদি আমরা একটু কাজ করার চেষ্টা করি, 2 - 3, আর এখানে ব্র্যাকেটের মধ্যে ওকে আমরা এখানে ছিলাম, তাহলে এখানে হবে -1 টু দি পাওয়ার -1, তাহলে পাওয়ার থাকতেছে হয়তো -1, তাহলে 2 এখানে -3, আর ইনভার্সের কারণে হবে 1/-1। ঠিক আছে, আর এটা পাওয়ার হইতেছে -1। তারপরে এখানে 2 মাইনাস মাইনাসে মাইনাস এখন হয়ে যাচ্ছে, সেটা কি প্লাস হয়ে যাবে, 2 + 3।
টু দি পাওয়ার -1, তাহলে হতেছে 5 টু দি পাওয়ার -1। তাহলে এটাকে ইনভার্সের ফর্মুলাতে যদি ফেলি 1/5। তো এই এই কয়টা অঙ্কই আমরা সূচকের অধ্যায়ে একটু দেখব, তাহলে আমাদের রিটেন পর্যন্ত কভার হয়ে যাবে। তো বুঝতে পারছেন কিনা একটু জানায়েন। আজকে আমাদের সূচকের আলোচনা এই পর্যন্তই। ভাইয়া, ওই যে লাস্টেরটা একটু আবার একটু